ওকে। আমরা আজকের এই লেকচারের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের যে আমাদের যে টপিকটা আছে এটা আমরা সমাধান করা শুরু করব। এটার মধ্যে কিন্তু 10 মার্ক এবং এটার জন্য আমাদের কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস চিনতে পারা এবং তাদের সঠিক ব্যবহার, প্লাস প্রত্যেকটা ওয়ার্ডের মানে না বুঝলেও একটা সেন্টেন্সের যে একটা আইডিয়া, সেই একটা মিনিংটা কী রকম হইতে পারে একটা আইডিয়া করার যে দক্ষতা, এটা অর্জন করতে হবে। পাশাপাশি তোমার এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ভার্ব অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট হতে পারে না। তাহলে আমাদের এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সে কি থাকবে? ভার্ব থাকবে, এটা মাথায় রাখবা। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ওকে, আমরা শুরু করি। প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা যে ক্লুগুলো আছে সেই ক্লুগুলার মিনিং জেনে ফেলা। তো কিভাবে আমরা শিখতে পারি? প্রথমত তোমাকে যেটা বলি, তোমার কাছে ল্যাপটপ থাকবে। যখন নিজে নিজে একটা প্র্যাকটিস করবা তখন গুগল তো আছে, গুগল ক্রোমে গিয়ে কিন্তু গুগলে সার্চ দিলেই কিন্তু মিনিংগুলো চলে আসে। আর আরও সহজ হয় যদি চ্যাট জিপিটিতে মিনিংটা জানতে চাও, তাহলে সে আরও সুন্দরভাবে বাংলা ব্যাখ্যা সহ বলে দেয়। ওইটার মিনিংগুলো আরও সুন্দর হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বাংলাগুলো ব্যবহার করি ওই হিসেবে চ্যাট জিপিটিটা তার মিনিংটা দিয়ে থাকে। তাই সবচেয়ে ভালো হয় চ্যাট জিপিটিতে কোনো ইংলিশ ওয়ার্ডের মিনিংটা জানতে চাওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টারটেইন। এন্টারটেইন মানে কি? এন্টারটেইন মানে বিনোদন। তারপর মেক মানে তৈরি করা। অর্ডার মানে কি? অর্ডার করা, আদেশ করা। ওয়ান্ট মানে চাওয়া। নিড মানে দরকার। উইশ মানে ইচ্ছা। বিকাম মানে হওয়া। বি মানে হওয়া, কিন্তু বি এর মানে হচ্ছে আমরা যদি কোনো এরকম রাইট ফর্ম ভার্বসে কোনো ক্লু হিসেবে বি দেখতে পাই তাহলে বুঝতে হবে এটা হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা। তো এটা কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করতেছে কোন টেন্স, আমাদের সেন্টেন্সটাতে কোন টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো, আর সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার হলে ইজ বসতে পারে বা ওয়াজ বসতে পারে, আর আই থাকলে তো এম বসবে, আর কিছু বসবে না। আর হচ্ছে ওয়াজ আর হচ্ছে ওয়ার এবং আর বসবে কখন? যখন সাবজেক্টটা প্লুরাল হবে। এটা তো আশা করি জানো। তারপর টেক, টেক মানে নেওয়া। অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভ মানে পৌঁছানো। তো এখানে যেই ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানতা না, মাত্র জানতে পারলা, সেগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবা। আর যদি এমন হয় যে জানতা কিন্তু ভুলে গেছো, এখন মনে পড়লো, তাও তুমি লিখে ফেলবা। যেগুলোর অর্থ আমি বলার আগেই তোমার মাথায় ছিল সেগুলো তোমার না লিখলেও হয়তো চলবে। তবে শুরুর হিসেবে তোমার সবগুলো ওয়ার্ডের মিনিং লেখাটাই মনে হয় ভালো, কারণ এই ওয়ার্ডগুলো যখন রিপিটেড আরেক জায়গায় পাবা তখন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো একদম মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার আগে আর রিভিশন দেওয়া লাগবে না আশা করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্লুগুলো থাকবে সেই ক্লুগুলার মিনিং জেনে ফেলা। আমরা মিনিং জেনে ফেললাম, এবার আমরা শুরু করব যেই কোয়েশ্চেন আছে সেই প্যাসেজ। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে। এখন দেখো এই যে সেন্টেন্সটা পড়লাম, প্রথমত আমি বলে রাখি যে এই প্যাসেজটা পড়তে আমার একটু বেশি সময় লাগবে, কারণ প্রথম প্রশ্ন হিসেবে আমি একটু বেশি ডিটেলসে যাব। সামনের কোয়েশ্চেনগুলোতে প্যাসেজগুলোতে হয়তো বা আমি এত ডিটেলসে যাব না এই প্যাসেজটা, কারণ এই প্যাসেজটা বোঝানোর কারণে আমার পরেরগুলো বোঝাতে আমার সহজ হয়ে যাবে, কারণ একই জিনিস, একই টাইপের জিনিসপত্র সামনে পাওয়া যাবে। তো আমরা এই প্যাসেজটা একটু ভালোভাবে শেখার চেষ্টা করি। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড। দেখতে পাচ্ছ, এ বার্থডে পার্টি মানে কি? একটা জন্মদিনের যে একটা পার্টি হয় সে পার্টি। এই পার্টিটা কি হয়? অ্যারেঞ্জ হয়। অ্যারেঞ্জ মানে আয়োজন হয়, আয়োজন করা হয়। এখন বলো তো, বার্থডে পার্টি এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানে ইজ হচ্ছে ভার্ব। তো এখানে বার্থডে পার্টি কি নিজে নিজে আয়োজন হয়ে যায়? অবশ্যই না। কে আয়োজন করে? আয়োজন করার পিছনে অবশ্যই কোনো ব্যক্তিবর্গ থাকে, পার্সন থাকে। সেই পার্সনটা কি? সাবজেক্ট। সাবজেক্ট বলতে কিন্তু এই না যে সাবজেক্ট বলতে সামনে যে থাকে সেই সাবজেক্ট, এটা কিন্তু না। সাবজেক্ট মানে হচ্ছে একটা সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেই ভার্বটা যে করে, ভার্ব মানে কাজ, ওই কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট। তো দেখো এখানে ভার্ব হচ্ছে ইজ অ্যারেঞ্জড, যে অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন করা। তা আয়োজনটা যে করে সে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গা হচ্ছে ফার্স্টে থাকতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট যে জায়গাটা থাকার কথা সেই জায়গায় লেখা আছে অবজেক্ট। মানে আয়োজন করে, কি আয়োজন করে? বার্থডে পার্টি, জন্মদিন আয়োজন করে। যে আয়োজন করে সে হচ্ছে সাবজেক্ট, আর যেটা আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। তাই দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গাটা দখল করে রাখছে অবজেক্ট।
তাহলে এই ধরনের সেন্টেন্সগুলা, যে সেন্টেন্সগুলোতে সাবজেক্ট যেখানে থাকার কথা সেখানে অবজেক্ট দখল করে রাখবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস, প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে হেল্পিং ভার্ব লিখতে হবে, পাশাপাশি ভার্বের V3 ফর্ম সেটা লিখতে হবে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা আমি অলরেডি তোমাকে গত ক্লাসে দেখাইছি। তাহলে এখানে ইজ অ্যারেঞ্জড, দেখো ইজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তারপরে কি বসবে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ হচ্ছে ডি ছাড়া, এটা হচ্ছে ভার্ব V1, যখন ডি লাগাই দেবো এটাকে বলা হবে V3 অ্যারেঞ্জড। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে সাবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, তখনই কি হবে প্যাসিভ হবে। যখন তোমার এখানে গ্যাপ দেওয়া থাকতো অ্যারেঞ্জ না দিয়ে যদি লেখা থাকতো এ বার্থডে পার্টি ইজ ড্যাশ, তাহলে আমাদের বুঝতে হতো এখানে এমন কিছু বসবে যেটার V3 ফর্ম, যেই ভার্বই বসায় না কেন সেটা V3 ফর্ম হিসেবে বসবে, কারণ এখানে এটা প্যাসিভ ভয়েস। তো আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট লেসন হচ্ছে একটা প্যাসিভ ভয়েস চিনতে পারা। প্যাসিভ ভয়েস চিনতে পারবো কিভাবে? সাবজেক্ট হিসেবে আমরা প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব যে এই যে ভার্বটা অর্থ কি? আয়োজন করা। তো এই যে সাবজেক্ট হিসেবে যে ভদ্রলোক আছে সে কি আসলে এই কাজটা করছে? ভার্বটা কি সে করছে? করে নাই। তাহলে যেহেতু সে করে নাই, তাহলে যে করছে সে তো নাই এখানে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কমপ্লিট। ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে, তাহলে একটা জন্মদিনের পার্টি আয়োজন করা হয় টু সেলিব্রেট। তো এখানেও একটা শেখার বিষয় আছে, টু এর পরে V1, এটা মনে রাখবা। সেলিব্রেট মানে উদযাপন করা, তাহলে টু সেলিব্রেট উদযাপন করতে। তো টু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেটার অর্থটার ক্ষেত্রে লাস্টে তে বসে, যেমন টু ইট খাইতে, টু গো যাইতে, তারপরে আমরা যদি বলি টু রিড পড়তে, টু সেলিব্রেট উদযাপন করতে, লাস্টে কিন্তু একটা তে বসতেছে। টু এর পরে V1 বসবে এবং অর্থ পড়ার ক্ষেত্রে আমরা তে লাগাবো লাস্টে। তো এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে, মানে দিনটি উদযাপন করতে একটি জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। হোয়েন যখন, ওয়ান ওয়াজ বোর্ন, ওয়ান বলতে কিন্তু এক বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সাম ওয়ান, মানে সাম ওয়ান বলতে আমরা যে কেউ বুঝি, সেই সামটা বাদ দিয়ে কখনো কখনো শুধু ওয়ানও লেখা হয়। তো হোয়েন ওয়ান ওয়াজ বোর্ন মানে যখন একজন, এখানে ওয়ান বলতে একজন বোঝাচ্ছে, যখন একজন জন্মগ্রহণ করেছিল সেই দিনটি উদযাপন করতে এই জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। শেষ এতটুকু। এখন এখানে ওয়াজ কেন হলো? এখানে তো প্রেজেন্ট, এখানে আবার ওয়াজ, কারণ জন্মগ্রহণ তো সে এখন করে নাই, সে আগে করছিল, অনেক আগে, তাহলে এই জন্য সেটা পাস্ট, ওয়াজ বোর্ন। দেখো এটাও কিন্তু প্যাসিভ, দেখো ওয়ান ওয়াজ বোর্ন, ওয়ান, এই যে ওয়ানটা কিন্তু সাবজেক্ট। এখন দেখো ভার্ব কি? ভার্ব হচ্ছে বোর্ন, জন্মগ্রহণ করা। তো কেউ কি নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে? পারে না। অবশ্যই আল্লাহর ইচ্ছা থাকে, একজন চিকিৎসক থাকে যিনি হেল্প করে জন্মগ্রহণ করাইতে, মানে বাচ্চাকে ডেলিভারি করাইতে। তাহলে এখানে জন্মগ্রহণ কিন্তু, এখানে ভার্ব হচ্ছে বোন, জন্মগ্রহণ করা, সাবজেক্ট হচ্ছে এখানে লেখা আছে ওয়ান। তো যে এই ভার্বটা করে সে কিন্তু এখানে নাই, যে জন্মগ্রহণ করাইতে সাহায্য করছে সে তো নাই। ওয়ান যে সাবজেক্ট হিসেবে আছে সে তো এই ভার্বটা করে না। আমাদের এইভাবেও আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রশ্ন করব যে ভার্বটা কি এই সাবজেক্ট হিসেবে যে আছে সে কি এই ভার্বটা করতে পারবে? পারবে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই বার্থডে পার্টি, জন্মদিন কি কখনো আয়োজন নিজে নিজে করতে পারবে? পারবে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। শেষ, আমাদের সাবজেক্ট চেনার খোঁজার দরকার নেই, জাস্ট আমরা সাবজেক্ট হিসেবে যে আছে তাকে আমরা প্রশ্ন করব যে তুমি কি এই ভার্বটা করতে পারবা? পারবা না, তাহলে তুমি প্যাসিভ ভয়েস। শেষ। এখন কথা হচ্ছে তোমরা সাবজেক্ট হিসেবে কাকে প্রশ্ন করবা? এই যে ভার্বের, মানে এই যে হেল্পিং ভার্বের ঠিক আগে যেটা আছে, এখানে দেখো হেল্পিং ভার্বের ঠিক আগে আছে ওয়ান, তাহলে এই ওয়ান হচ্ছে গিয়ে সাবজেক্ট হিসেবে ওরা ধরছে, কিন্তু এটা আসলে সাবজেক্ট না। তো তারপর আমরা দেখি ইট ড্যাশ এ হ্যাপি অকেশন, ইট ড্যাশ এ হ্যাপি অকেশন, তাহলে এটা একটা সুখী একটা উপলক্ষ, খুশির উপলক্ষ, খুশির একটা উপলক্ষ। ইট ড্যাশ এ, তাহলে এখানে দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, তো আমরা এখানে একটা হেল্পিং ভার্ব বসাইতে পারি, এই যে বি এর পরিবর্তে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি। ইট ইজ আ হ্যাপি অকেশন, মানে এটা একটা সুখের বা খুশির উপলক্ষ, অকেশন মানে উপলক্ষ। তারপর আমরা দেখি রিসেন্টলি ইট ড্যাশ এ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। তো দেখতে পাচ্ছ যে রিসেন্টলি শব্দটা যখন থাকবে, একটা সেন্টেন্সে যখন রিসেন্টলি শব্দটা থাকবে তখন এটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তুমি এটা রুলস হিসেবে লিখতে পারো তোমার খাতার মধ্যে, যে এটা ভিডিওটা পজ করবা,
আমি কথাটা বলবো, তারপরে তুমি ভিডিওটা পজ করে অবশ্যই লিখে ফেলবা যে রিসেন্টলি শব্দটা কোনো সেন্টেন্সে থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা লিখে শেষ করো। ওকে, আশা করছি তোমার লেখা শেষ। তাহলে রিসেন্টলি এর পরে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রিসেন্টলি শব্দটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায়, তবে সেন্টেন্সের মধ্যে থাকলেই হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইটের পরে আমাদের এখানে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ, এটা দিয়ে একটা শুরু হবে। তো আমরা কি বসাইতে পারি? আমাদের এটা বোঝার জন্য আমাদের পুরো সেন্টেন্সের একটা অর্থ আইডিয়া করতে হবে। রিসেন্টলি মানে সম্প্রতি, ইট ড্যাশ এ ট্রেডিশন টু অর্গানাইজ, দেখো টু এর পরে V1 বসছে, আর এটা অর্থ কী দাঁড়াবে? অর্গানাইজ মানেও আয়োজন করা, তাহলে টু অর্গানাইজ মানে আয়োজন করতে এ বার্থডে পার্টি। তাহলে রিসেন্টলি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে, হয়ে যাওয়া। তাহলে এখানে লিখতে পারি বিকাম, তাহলে ইট হ্যাজ বিকাম আ ট্রেডিশন, মানে এটা একটা হয়েছে, হয়ে গেছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে, গিয়েছে, যেয়েছে, এরকম। তাহলে রিসেন্টলি সম্প্রতি এটা একটি ট্রেডিশন হয়ে গিয়েছে, হয়েছেও বলতে পারি, হয়ে গিয়েছেও বলতে পারি, হয়েছে একটি ট্রেডিশন বা ঐতিহ্য হয়েছে জন্মদিনের পার্টি আয়োজন করতে, একটি একটা ঐতিহ্য হয়ে গেছে। তারপরে আমরা লিখতে পারি ফর অর্গানাইজিং সাচ আ পার্টি, এটা অর্থ কি? এই এমন একটা, সাচ মানে কিন্তু এমন, এমন একটি পার্টি আয়োজন করার জন্য, ফর মানে জন্য, ওয়ান, এখানেও কিন্তু এই যে সেই ওয়ান সাবজেক্ট হিসেবে একজন বোঝাচ্ছে, ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, মানে স্পেন্ড মানে কিন্তু ব্যয় করা, তাহলে ব্যয় করতে হয় কি? বোথ মানে উভয়, সময় এবং কি? টাকা। তাহলে সময় এবং টাকা দুইটাই কি করতে হয়? একজনকে ব্যয় করতে হয়। তাহলে এখন ব্যয় করতে হয়, তাহলে এখানে ওয়ানের পরে একটা ভার্ব লাগবে, যেহেতু টু এর পরে যে ভার্ব আছে সেটাকে আমরা কাউন্ট করব না, কাউন্ট করব যে যেটা ফ্রি আছে, মানে ওয়ানের পরে ওয়ান তো সাবজেক্টের পরে ভার্ব হিসেবে আমরা কাকে ব্যবহার করব? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিড, আমরা নিড ব্যবহার করতে পারি, যে ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, মানে একজনের দরকার হয় ব্যয় করতে, সময় এবং টাকা দুইটাই ব্যয় করতে দরকার হয়, মানে দুইজনের দুইটাই দরকার হয়। যেমন একজনের সময় আছে, টাকা নাই, তাহলে সে বার্থডে পার্টি আয়োজন করতে পারবে না। আরেকজনের টাকা আছে, সময় নাই, মানে যে আয়োজন যে করবে সে সময়টা তার নাই, তাহলে সে কী করতে পারবে না? আয়োজন করতে পারবে না। তাহলে একজন ব্যক্তির কি দরকার হয়? একজন ব্যক্তির দুইটাই দরকার হয়। একজন ব্যক্তির একজনের দরকার হয় সময় এবং টাকা দুইটাই ব্যয় করতে দরকার হয়। তাহলে দরকার হওয়া, নিড মানে দরকার হওয়া, তো আমরা এখানে নিডের সাথে এস বসাবো। কেন? কারণ সামওয়ান, এভরিওয়ান, তারপরে নো ওয়ান, সবগুলোই হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যুক্ত হয়। এটাও লিখতে পারো, লিখে রাখতে পারো যে ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, সবগুলোর পরে ভার্বের সাথে এস যুক্ত হয়, কারণ এগুলো তুমি বারবার পাবা। তো আমি তোমাকে হুবহু মুখস্থ করাবো না কোনো রুলস, আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং পাশাপাশি বলবো যেটা লিখে ফেলো। তাহলে তুমি লিখলা, শিখলা এবং দেখলা কিভাবে এটা ব্যবহার করে। তো ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, হি অর শি স্টার্টস, তো সে অথবা সে কী করে? শুরু করে, স্টার্টস। তারপরে দেখো প্রিপারেশন, তো এখানে ভার্বের পরে যদি আরেকটা ভার্ব, মানে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব ব্যবহার করি, দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে হি অর শি স্টার্টস মানে সে শুরু করে, কি শুরু করে? দেখো এখানে স্টার্টের সাথে এস যুক্ত হয়েছে, কারণ হি অথবা শি দুটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্টার্টস প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, মানে সে প্রস্তুতি নেওয়া শুরু করে কিছুদিন আগ থেকে, যে আয়োজন করে সে কিছুদিন আগ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। এখন প্রিপারেশন বলতে নেওয়া, আমি কিন্তু বলতেছি নেওয়া কিন্তু এখানে লেখা নাই, যে সে প্রিপারেশন নেওয়া বা প্রস্তুতি নেওয়া শুরু করে, সে নেওয়াটা ইংলিশটা কি? নেওয়া ইংলিশ হচ্ছে টেক, তাহলে আমরা এখানে লিখতে পারি টেকিং, ই বাদ দিয়ে দিব TAKING। তো টেকিং কেন হইলো? এই যে স্টার্টস, এটা একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসবে, তাহলে সে ভার্বের সাথে আইএনজি, মানে তুমি অলরেডি শিখছো জেরান্ড হিসেবে বসবে। এটা হচ্ছে পার্টিসিপল আর কি, পার্টিসিপল হিসেবে বসবে। তো হি আর শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, তো
তো এখানে আমাদের কোনো ভার্ব নাই, দেখো এ বার্থডে কেক, একটা বার্থডে কেকের কথা বলছে, এটার পরে আর্লিয়ার লেখা, কোনো ভার্ব নাই, ফুল স্টপ, তার মানে এই জায়গাটাতে একটা ভার্ব বসবে। তো আমরা এখানে কি কি ভার্ব আছে দেখতে পাচ্ছি। এন্টারটেইন, একটা জন্মদিনের কেককে কি কোনো বিনোদন দেওয়া হয়? কেককে তো বিনোদন দেওয়া হয় না। মেক মানে তৈরি করা, একটা জন্মদিনের কেক তৈরি করা হয়। তো আমরা এখানে তৈরি করা হিসেবে আমরা বলতে পারি যে একটা জন্মদিনের কেক তৈরি করা হয়। কিন্তু চিন্তা করো তো, আমি একটা জন্মদিনের পার্টি আজকে করব, তাহলে কি আমি এক সপ্তাহ আগে কেক বানিয়ে রাখবো? অবশ্যই না। তাহলে আমি কি করতে পারি? আমি যদি জন্মদিনের কেকটা বানাতে না পারি তাহলে কি করব? কারোর কাছে আমি অর্ডার দিব যে আমি এই জন্মদিনের কেকটা, আমি আমার এই তারিখে আমার জন্মদিন, তুমি আমাকে জন্মদিনের কেকটা বানাই দিবা। তো একটা অর্ডার দিতে হলে কিন্তু আগে দিয়ে অর্ডার দিতে হয়, বানানোর জন্য কিন্তু আগে বানাইতে হয় না। বানাইতে হয় জন্মদিন যেই দিন সেই দিনে হয়তো বানাইতে পারে, বা তার আগের রাত্রে বানাইতে পারে। কিন্তু আর্লিয়ার বলতে কিন্তু বোঝায় অনেক আগে। তাহলে একটা জন্মদিনের কেক কিন্তু অনেক আগে বানানো হয় না, অনেক আগে অর্ডার দেওয়া হয়। তো এই যে অর্ডার, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ জন্মদিনে মানে এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার। তো অর্ডার দেওয়া হয়, তো অর্ডার দিতে হলে কে অর্ডার দেয়? জন্মদিনের কেক কি নিজে নিজে যে অর্ডার দিয়ে আসে যে আমাকে বানাইতে হবে, আমাকে একটু বানাই দাও? না, একজন ব্যক্তিকে যেতে হবে। তাহলে ব্যক্তি যেতে হবে যেহেতু, তাহলে সাবজেক্ট হিসেবে তো ব্যক্তির নাম থাকার কথা ছিল, কিন্তু লেখা আছে এ বার্থডে কেক। তাহলে এ বার্থডে কেক, তাহলে সাবজেক্ট হিসেবে যে আছে সে নিজে তার অর্ডার দিতে পারে না। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা লিখতে পারি যে এ বার্থডে কেক, কয়টা কেক? একটা, তাহলে সিঙ্গুলার ইজ। তাহলে এ বার্থডে কেক ইজ অর্ডার্ড, লাস্টে জাস্ট ডি যুক্ত হবে, ইজ অর্ডার্ড আর্লিয়ার। তাহলে বুঝতে পারতেছ আমি কিন্তু মেকও লিখতে পারতাম, অর্ডারও লিখতে পারতাম, কেন মেক লিখলাম না, কেন অর্ডার লিখলাম? এখানে কিন্তু অর্থ বোঝার একটা কাহিনী আছে, তো অর্থগুলো বুঝতে হবে। তারপর হি অর শি ইনভাইটস, তারপর সে কি করে? ইনভাইট করে, মানে কেকটা অর্ডার দেয়, তারপরে গিয়ে সে কী করে? নিমন্ত্রণ দেয়, আমন্ত্রণ করে। হিজ ক্লোজ ফ্রেন্ডস, তার নিকট যে বন্ধু আছে, এবং রিলেটিভস, তার কাছের আত্মীয়দের। তারপরে ইউজুয়ালি, সাধারণত, ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ এ পার্টি। বলো তো, সাধারণত বন্ধুরা টু মিস সাচ এ পার্টি, মানে মিস কি? হাতছাড়া করতে, একটা এরকম একটা সাচ এ পার্টি, সাচ মানে এমন একটা পার্টি, এমন একটা পার্টিকে সে কি তারা কি মিস করতে চাবে? চাবে না। তাহলে এখানে ওয়ান্ট যে আছে, চাওয়া, তো চাওয়াকে আমরা এখানে লিখতে পারি যে ইউজুয়ালি ফ্রেন্ডস ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি, মানে সাধারণত বন্ধুরা চায় এমন একটা পার্টি হাতছাড়া করে ফেলতে। এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না, কারণ বন্ধুরা সাধারণত চায় যে পার্টিটাতে যে কোনোভাবেই হোক জানে তারা জয়েন করতে পারে। তাহলে আমরা এখানে নেগেটিভ কিন্তু একটা কিছু বসাইতে হবে। তো নেগেটিভ বলতে নট, তো নট কিন্তু একা বসে না, নটের আগে একটা হেল্পিং ভার্ব মাস্ট বসাইতে হবে, সেটা মনে রাখবা। তো যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে আমরা ডু ভার্বে হেল্প নিতে পারি। ডু, ডাজ, ডিড। ডু হচ্ছে গিয়া প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে ফ্রেন্ডস যেহেতু এখানে প্লুরাল আছে, তাহলে আমরা কিন্তু ডাজ বসাইতে পারবো না, তাহলে বসাইতে পারবো ডু। তাহলে কি লিখবো? ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট, ডু নট ওয়ান্ট। তাহলে শুধু ওয়ান্ট বসাইলে আমাদের অর্থ মিলতেছে না, এই জন্য আমরা ডু নট এক্সট্রা যোগ করতেছি। আমাদের নট যোগ করা দরকার ছিল, কারণ নেগেটিভ বসাইতে হবে, যে চায় না এটা বোঝাইতে হবে। তো চাচ্ছে না যে এটা বোঝানোর জন্য আবার হেল্পিং ভার্ব ডু নিতে হচ্ছে, কারণ নট হেল্পিং ভার্ব ছাড়া বসে না, এটা মনে রাখবা। ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি অন দ্য অ্যাপয়েন্টেড ডে, মানে যেই দিনটা নিয়োগ করা থাকে, মানে নির্দিষ্ট থাকে, সেই নির্দিষ্ট দিনে হি আর শি পুটস অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা, মানে ড্রেস পরা যে বলি আমরা, সে পুটস অন দ্য বেস্ট ড্রেস মানে সে সবচেয়ে ভালো ড্রেস কি করে? পরে। অ্যান্ড ইগারলি, এবং আগ্রহের সাথে, এই যে তুমি সম্ভবত লিখছিলা, অ্যান্ড ইগারলি মানে আগ্রহের সাথে, ওয়েটস, দেখো ওয়েটের সাথে এস যুক্ত হয়েছে কেন? এই যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্টস, মানে সে যে আমন্ত্রিত অতিথি আছে তাদের জন্য সে অপেক্ষা করতে থাকে। ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্টস টু। এখন দেখো টু এর পরে আমাদের একটা ভার্ব বসাবো,
তো আমরা জানি যে টু এর পরে ভার্ব বসাবো, যে টু এর পরে আমরা জানি সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন আমরা যে ভার্বই বসাবো কেমনে বুঝবো? দেখতে পাচ্ছ যে এখানে কেন, দেখো প্রশ্নটা, আমাদের সেন্টেন্সটা অর্থ বুঝলেই এটা আইডিয়া করা যায়। অন দ্য অ্যাপয়েন্টেড ডে, নির্দিষ্ট দিনটায় সে একটা ভালো, সর্বোচ্চ ভালো, সবচেয়ে ভালো ড্রেসটা পরে এবং আগ্রহের সাথে ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্টস, মানে আগ্রহের সাথে সে অপেক্ষা করতে থাকে আমন্ত্রিত অতিথিদের জন্য, টু ড্যাশ মানে পৌঁছাতে, এরকম বোঝাচ্ছে যে পৌঁছাতে, ইনভাইটেড গেস্টরা পৌঁছাবে এটার জন্য সে কী করে, অপেক্ষা করে। তাহলে পৌঁছানো ইংলিশ কি, অ্যারাইভ। তাহলে আমরা জানি টু এর পরে V1 বসে, তাহলে যা আছে হুবহু সেটাই বসবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে ইনভাইটেড গেস্টস টু অ্যারাইভ মানে আমন্ত্রিত অতিথিদের পৌঁছানোর জন্য সে কী করে, অপেক্ষা করে। তারপর আমরা দেখি আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্টস, আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্টস মানে এই অ্যারাইভ মানে কি, পৌঁছানো। তাহলে অতিথিদের পৌঁছানোর পরে, আফটার মানে পরে, হি কাটস দ্য বার্থডে কেক, সে কী করে, বার্থডে কেক কাটে, কাটের সাথে এস যুক্ত হয়েছে, খেয়াল রাখবা। বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ, মানে বাই সিঙ্গিং বলতে গাওয়ার মাধ্যমে, গান গায়, গাওয়ার মাধ্যমে কি গায়, হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি ড্যাশ হিম অর হার, মানে এই যে হ্যাপি বার্থডে বলে তাকে সবাই তাকে কি করে, উইশ করে। তাহলে এভরিবডি উইশেস, এই যে এভরিবডি একটু আগে বলতেছিলাম যে সামওয়ান, সামবডি, তাহলে ওইখানে ইনক্লুড করে রাখতে পারো, অ্যাড করতে পারো যদি তুমি অলরেডি লিখে থাকো, যে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান যে লিখছিলা সেখানে এভরিবডি, তারপরে সামবডি, এইগুলো, নোবডি, এই তিনটাও কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এইগুলোর পরে ভার্বের সাথে এস যুক্ত হবে, তো এস বা ইএস যুক্ত হবে। তাহলে এভরিবডি কি, সবাই কি করে, প্রত্যেকে উইশ করে, উইশেস লাস্টে ইএস যুক্ত হবে, উইশেস হিম অর হার, তাকে কি করে, সবাই উইশ করে। দ্য গেস্টস আর হাইলি ড্যাশ উইথ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স। তাহলে গেস্ট, এখন দেখি আমরা কোন দুইটা বাকি আছে, যে আই এবং জে এর জন্য কোন দুইটা বাকি আছে। অলরেডি আমরা মনে হয় মেক লিখি নাই, তারপর অর্ডার করছি, অন ওয়ান্ট লিখছি, নিড, উইশ, বিকাম, বি, টেক, অ্যারাইভ, সবগুলো ইউজ করছি, শুধু এই প্রথম দুইটা বাকি আছে। তাহলে এখন দেখি আমরা প্রথম দুইটার ক্ষেত্রে দ্য গেস্টস আর হাইলি, হ্যাঁ এটা এন্টারটেইন হইতে পারে। দেখো এন্টারটেইন মানে বিনোদন দেওয়া। তাহলে গেস্টদের কী করা হয়, অনেকভাবে কী করা হয়, যে বিনোদন দেওয়া হয় উইথ ডেলিশিয়াস ফুডস অ্যান্ড স্ন্যাক্স, তাদেরকে অবশ্যই মেক করা হয় না, তাদেরকে কি মেক করা সম্ভব, গেস্টদেরকে তো মেক করা সম্ভব না, তৈরি করা সম্ভব না, তাহলে এখানে এন্টারটেইন হবে। এখন এন্টারটেইনড হবে লাস্টে কিন্তু ইডি, কারণ কি, এটা প্যাসিভ ভয়েস। এন্টারটেইন মানে কি, যারা গেস্ট আসছে তারা তো আর এন্টারটেইন দিবে না, তারা তো নিবে, তারা আসছে কিছু খাওয়ার জন্য, তারা তো আর খাবার নিয়ে আসবে না যে আমরা খাবার নিয়ে আসছি তোমরা খাও, এরকম তো না। তো গেস্টরা আসছে, যারা যে পার্টি অ্যারেঞ্জ করছে সে কি করবে, সবাইকে খাওয়াবে। তাহলে এই যে ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স যে এন্টারটেন করবে, সেই এন্টারটেনটা কে করবে, গেস্টরা করবে না। তাহলে এই যে গেস্টরা সাবজেক্ট হিসেবে আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে গেস্টস আর হাইলি এন্টারটেইনড, লাস্টে ইডি যুক্ত হবে। তো এখন বারবার দেখতে পাচ্ছ যে আর, ইজ, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতেছে, এর মানে কিন্তু এই না যে সবসময় পাস্ট পার্টিসিপল বসবে। আমরা জানি যে আর, ইজ এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এবং এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এটা কখন যুক্ত হবে, যখন দেখবা যে সাবজেক্ট হিসেবে এমন কেউ আছে যে আসলে ভার্বটা করতেছে, মানে সেই কাজটা করতেছে। এই যে অ্যারেঞ্জের আগে যদি একজন পার্সনের কথা থাকতো তাহলে কিন্তু ইজ অ্যারেঞ্জিং, তখন কিন্তু আবার আইএনজি যুক্ত হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু ওখানে সাবজেক্ট হিসেবে যে থাকার কথা সে নাই, তাই এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেছে। দ্য গেস্টস আর হাইলি এন্টারটেইনড উইথ ডেলিশিয়াস ফুডস অ্যান্ড স্ন্যাক্স। তারপরে সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট, কখনো কখনো কী করে, দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট, আয়োজন থাকে, ফর মিউজিক, গানের জন্য কিছু আয়োজন থাকে, উইথ এ ভিউ টু, আমরা এটা মনে রাখবো যে উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, পার্টিটাকে আরও উপভোগ্য করার জন্য পার্টিটাকে, তাহলে তারা কি করে, গানের আয়োজন করে। তাহলে উইথ এ ভিউ টুর পরে কী লিখবো, মেকিং, এর পরিবর্তে আইএনজি,
MAKING উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। এই হচ্ছে আমাদের এই প্যাসেজ। তো আজকের এই প্যাসেজটা পড়াতে অনেক সময় লাগলো, কারণ একটু ভেঙে ভেঙে পড়ালাম। অনেক বিষয়ে ডিটেলস পড়াইছি, যেমন প্যাসিভ ভয়েসটা কীভাবে চিনব। আশা করি নেক্সট ক্লাস থেকে আমাকে আর এটা বারবার ডিটেলস পড়া লাগবে না। জাস্ট আমি ধরাই দেবো এটা কেন প্যাসিভ, এটা কেন অ্যাক্টিভ, এই আর কি। তো এই ক্লাসটা ভালো করে দেখবা এবং প্লাস যেই রুলসগুলো শিখছো সেই রুলসগুলো লিখে ফেলবা, শিখে ফেলবা। এতটুকুই তোমার কাজ। আজকে এতটুকুই থাকলো। আগামীকালকে আমরা পরবর্তী কয়েকটা করার চেষ্টা করব।